ভয়েস অব গ্লোবাল সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থায় স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার এই সরকারের অন্যতম কাজ। ধসে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন করা কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, এ সকল বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনার বিষয় শিক্ষার্থীদের আন্দোলন, সংস্কার ও বিচার। এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। সাইদ ফেরদৌস, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেই সঙ্গে আরও আছেন মোহাম্মদ ইমন, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম জেলা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অধ্যাপক সাইদ ফেরদৌস, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে ধসে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আমরা যদি চ্যালেঞ্জগুলোকে একটু ভাগ করে বলি, স্বল্পমেয়াদী চ্যালেঞ্জ, মধ্যমেয়াদী চ্যালেঞ্জ, দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ, আপনার মতামত। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। এখানে তো অনেকগুলো, যেটা আপনি বললেন যে নানা মেয়াদি ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, স্বল্পমেয়াদী মানে হচ্ছে একেবারে তাৎক্ষণিক যে কতগুলো, ধরেন 15 বছরের একটা স্বৈরাচারী শাসক, হ্যাঁ, এবং অনেকগুলো হত্যা, হ্যাঁ, এবং অনেক রক্তপাতের মধ্যে দিয়ে কেবল বিদায় হয়েছে, কিন্তু প্রশাসনের ছত্রে ছত্রে, প্রতিষ্ঠানের ছত্রে ছত্রে তাদের এই অপশক্তির, হ্যাঁ, লেগেসি রয়ে গেছে। তাদের সময়ের সুবিধা যারা পেয়েছে, তাদের উচ্ছিষ্ট ভোগ যারা করেছে, সেই সব লোকেরা এখনও নানা জায়গাতে বসে আছে। সেটা আপনি বিশ্ববিদ্যালয় বলেন, বিচার বিভাগ বলেন, সেনাবাহিনী বলেন, নানান জায়গাতে এই রকম সুবিধাভোগী মানুষজন বসে আছে। এদেরকে রেখে বা না রেখে, হ্যাঁ, বা এদেরকে বিচারের আওতায় আনার আগে আনতে তো একটা প্রক্রিয়া লাগবে, এটা যেটা আপনি বলছেন যে মধ্যমেয়াদী ধরেন হতে পারে সেটা। তো স্বল্পমেয়াদে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা, এই মুহূর্তে জনমনের স্বস্তি ফিরে আসা, এখনও কিন্তু আমরা প্রতিদিনই একটা মানসিক এত বড় ঘটনা ঘটেছে যে শেখ হাসিনার মতো অটোক্রেট, হ্যাঁ, খুনি স্বৈরাচার, তাকে সরে যেতে হয়েছে। এটা এত রক্তের বিনিময়ে এত বড় অর্জন, কিন্তু আমরা কিন্তু আমাদের দিনগুলো কিন্তু এখনও স্বস্তির কাটছে না। আমরা ভাবছি এখানে এটা ঘটলো, ওখানে ওটা ঘটলো, হ্যাঁ, আমরা দেখছি যে সংখ্যালঘুদের বাড়িঘরের উপর হামলা আসছে। আমরা একদিকে শুনছি আওয়ামী লীগ দাবি করছে বা তাদের নানান ধরনের মানুষজন, এমনকি নিরপেক্ষ লোকেরা দাবি করছে যে সংখ্যালঘুদের উপর কেন হামলা হবে। আবার অন্যদিকে আন্দোলনকারী পক্ষ বলছে যে এটা যে আসলে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য করা হচ্ছে, এর মধ্যে ষড়যন্ত্র। এই যে তাৎক্ষণিক যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা। তাৎক্ষণিক চ্যালেঞ্জ হচ্ছে প্রথমত ধরেন আইন, মানুষ একটা গণহত্যার পরে, একটা গণ অভ্যুত্থানের পরে মানুষ এত বছরের জমে থাকা ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ বের হচ্ছে, ফলে নানান রকমের ঘটনা ঘটবে। মানুষ প্রতিশোধ নিতে চাইবে, হ্যাঁ, মানুষ এক্ষুনি বিচার করে ফেলতে চাইবে, কিন্তু এগুলোর তো একটা প্রক্রিয়া আছে। তো মানুষকে আশ্বস্ত করা যে বিচার হবে, মানুষকে আশ্বস্ত করা যে একটি খুনিও, হ্যাঁ, রেহাই পাবে না, মানুষকে আশ্বস্ত করা যে একজন দুর্নীতিবাজকেও আমরা ছাড়বো না, একটা প্রক্রিয়ার মধ্যে আমরা তাদেরকে আনবো, বিচারের অধীনে আনবো, জনগণের কাছে আমরা তাদেরকে দায়বদ্ধ করব। এইটা হচ্ছে একটা জিনিস, সেই কনফিডেন্সটা তৈরি করা। অন্যদিকে হচ্ছে তাৎক্ষণিকভাবে আর যাতে কোনো বড়সড় ঘটনা না ঘটে। গত 15ই আগস্টে আমরা 32 নম্বর নিয়ে অনেক কথা শুনেছি এবং দেখেছি। আমার খারাপ লেগেছে, ধরেন পান্থপথে মারধরের ভিডিও আমরা দেখেছি সবুজ পাইপ নিয়ে। আমরা যেমন যে কোনো সন্ত্রাসেরই নিন্দা করি, জনরোষ এরকম গণ অভ্যুত্থানের পরে হবে সেটা আমরা বুঝি, তারপরেও আমরা বলি যে সরকারকে পারতে হবে বা আন্দোলনকারী পক্ষকেও পারতে হবে সেইটাকে নিয়ন্ত্রণ করতে পারা। কিন্তু একই সাথে 15ই আগস্টে যাত্রাবাড়িতে 3 জন ভলান্টিয়ার, রাস্তায় যারা ভলান্টিয়ারের কাজ করছিল, তাদেরকে একজন আওয়ামী লীগ নেতা আপনার মিথ্যা ধর্ষণের অভিযোগ দিয়ে 3টা ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে এই 15 তারিখ রাত্রে, এই 15ই আগস্টে, যেটাকে আওয়ামী লীগ বলছে শোকের দিন, অথচ তাদের নেতাকর্মীরা, স্থানীয় লোকজনের সাহস, এগুলো তো খুব অ্যালার্মিং। এর মধ্য দিয়েও কিন্তু আমরা 15 আগস্টে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা দেখেছি। নিশ্চয়ই, সেই বিষয়গুলো যদি একটু বলতেন। নিশ্চয়ই। 15ই আগস্ট আমি তো একটা বললামই যে পান্থপথে আমরা দেখতে পেয়েছি যে লোকজনকে পেটানো হচ্ছে, আলোকচিত্রীদেরকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি একজন মোবাইল ফোন চেক করা হচ্ছে। আমরা দেখেছি রোকেয়া প্রাচীকে, হ্যাঁ, ওখানে আমরা শুনেছি যে তার উপরে হামলা হয়েছে। আমরা নিন্দা করি, অবশ্যই নিন্দা করি। কোনো সভ্য দেশে আমরা এটা চাই না যে মানুষ আইনকে বা বিচারকে নিজের হাতে তুলে নেবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা তো একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। আমরা আন্দোলনকারী পক্ষের কাছে এইটাই আমাদের করজোরে
চাওয়া থাকবে যে তারা বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন যেন তাদের হাত থেকে এবং আমাদের হাত থেকে বেহাত না হয়। তাদের দায়িত্ব যে তাদের একটি কর্মী তাদের দিকে যাতে কেউ আঙুল তুলতে না পারে। এখন তারা এটা বলতেই পারেন যে আমরা করিনি, আমাদের এখানে সুযোগ নেওয়ার জন্য তৃতীয় পক্ষ কেউ করছে। তো এই কথা তো ধরেন সরকারও বলতো, আওয়ামী সরকারও বলতো যে এখানে আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে। আন্দোলনকারীদেরই এখন দায়িত্ব, যেহেতু তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ফলে এইটার দায় দায়িত্ব তাদের ঘাড়ে আসবে এবং তাদের কাছ থেকে আমরা আশা করব যে তারা আরও কিভাবে এটাকে তীক্ষ্ণ নজর রাখা যায়, কিভাবে এই ঘটনাগুলো ঠেকানো যায়। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে যারা অ্যাসল্টেড হয়েছে, হ্যাঁ, সেই সব অ্যাসল্টেড হওয়া মানুষজনের হয়তো সত্যি তাদের পাপের লিগেসি তারা বহন করছে কেউ কেউ ঘটনাক্রমে, তাতে করে তাদেরকে অ্যাসল্ট করা জায়েজ হয়ে যায় না। আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা চাই যে দেশে শান্তি ফিরে আসুক, যে দোষী সে বিচারের আওতায় আসুক, কিন্তু আমরা আর কোনো আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো ইনস্ট্যান্স বাংলাদেশে আর দেখতে চাই না। তাৎক্ষণিকভাবে মানুষের দোষ বুঝেছি, গণভবন ভেঙে ফেলা হয়েছে, লুটপাট করা হয়েছে, কেন হয়েছে আমরা অনুমান করতে পারি। কেন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, হ্যাঁ, ৩২ নম্বরে আগুন দেওয়া নিয়ে। মনে রাখতে হবে যে শেখ মুজিবুর রহমানের মূর্তির মধ্যে মানুষ জাতির জনক তথাকথিত কিংবা ধরুন ৭১ সালের মুক্তিদাতাকে দেখছে না, তারা দেখছে স্বৈরাচারের ছায়া। সেই রোষের কিন্তু তারপরেও আমরা চাইবো যে এটা তো একটা সভ্য দেশ হবে, হ্যাঁ, এখানে একটা এই জায়গাগুলো যত দ্রুত এই জায়গাগুলো থেকে আমরা আমাদের ধরেন মাঠের কর্মীরা সে আরো অতন্দ্র প্রহরী হবেন, তাদের কাছে অনেক বেশি। আসলে মানসিক সংস্কারটা কতটা জরুরি? নিশ্চয়ই জরুরি, এটা আমাদের সবাইকে শিখতে হবে। এটা তো শুধু এই বাচ্চারা শিখবে না, যারা এই আন্দোলন করেছে তারা এত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে, এটা শুধু তাদের শেখার ব্যাপার না। আপনারা ভাবুন, তারা বড় হয়েছে কিন্তু এই 15 বছর আগে এই বাচ্চাগুলোর বয়স কত ছিল? 8, 9, 10। তারা পুরো একটা অত্যাচারী রেজিমের মধ্যে দিয়ে বড় হয়ে যদি সেই রেজিমের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে, মানসিক সংস্কার তো করতে হবে আসলে আমাদেরকে, আগের জেনারেশনের মানুষদেরকে। আমাদেরকে ভাবতে হবে যে আমরা এই সমাজটা কেমন করে তৈরি করেছিলাম, যে আমরা 15 বছর ধরে যেই কথাটা বলার সেই কথাটা বলি নাই, যেই দায়িত্বটা পালন করার সেই দায়িত্বটা পালন করি নাই। তো সেইটা একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য, এটা একটা চ্যালেঞ্জ। এবং এইটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ যদি বলেন, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান এখন কাজ করছে না, সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়া হয়েছে। মানে স্বজনপ্রীতি, দুর্নীতি, হ্যাঁ, কাঠামো ভেঙে দেওয়া, তছনছ করে দেওয়া, একদম এগুলো সব করা হয়েছে। কোনো একটা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা। আর্থিক খাত বলেন, শিক্ষা খাত বলেন, প্রতিরক্ষা বলেন, বিচার বলেন, সব জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী কাজ। তাৎক্ষণিক হচ্ছে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে হবে। মধ্যমেয়াদী হচ্ছে ধরে ধরে, হ্যাঁ, প্রতিষ্ঠানগুলোকে শুদ্ধ করা, দোষীদেরকে শুদ্ধি করা, দোষীদেরকে আইডেন্টিফাই করা এবং বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা এবং বিচার শুরু করা। কিন্তু আমরা যে ধসে যাওয়া রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার কি তার মেয়াদে পুরো রাষ্ট্র সংস্কার করতে পারবে, নাকি নির্বাচিত যদি বলি যে সরকারের কাছেও কিছুটা দায়িত্ব অর্পণ হবে? সম্ভবত বাংলাদেশের মানুষ এখন প্রস্তুত রাষ্ট্র সংস্কার পর্যন্ত ধৈর্য ধরতে, আমার মনে হয়েছে। এটা আমার নিজের নাগরিক হিসেবে যদি আমাকে বলেন, নাগরিক হিসেবে আমি মনে করি যে নিশ্চয়ই আমরা গণতন্ত্রে ফিরব, কিন্তু তাড়াহুড়া করে একবার আমরা ভুল করেছি, আবার আমরা তাড়াহুড়া করে, হ্যাঁ, 90-এর পরে আমাদের উচিত ছিল এইরকম একটা ঐকমত্যে, যেই ঐকমত্য তৈরি হয়েছিল রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতা পেয়ে সেখান থেকে সরে গেছে, হ্যাঁ। তো আমরা এইবার আর এই ভুল করতে চাই না। আমরা চাই একদম সংস্কারটা পুরোপুরি হবে, তারপরে আমরা নিশ্চয়ই গণতন্ত্রে ফিরবার নতুন যাত্রা করব। মোহাম্মদ ইমন, আমরা একটা সময় বাঙালিরা হয়তো ধরেই নিয়েছিলাম যে একনায়কতন্ত্র চলবে, এটি আসলে অনিবার্য বিষয়। এবং একটা সময় আমরা দেখলাম যে আপনাদের হাত ধরে, ছাত্র জনতার হাত ধরে গণ অভ্যুত্থান ঘটলো এবং দানবীয় শাসনকালের অবসান হলো। কিন্তু যেমনটি আসলে অধ্যাপক সাইদ ফেরদৌস বলছিল, যে স্বপ্ন আপনারা দেখিয়েছেন সেটা যদি বেহাত হয়ে যায়, তাহলে তো আসলে আবার দুঃস্বপ্নের জগতে আমরা প্রবেশ করছি। আপনারা কতটা সচেতন? ধন্যবাদ শ্রদ্ধেয় উপস্থাপিকা মহোদয়। এবং আমি আজকে খুশি যে এমন একজন শিক্ষককে পেয়ে, আমার শ্রদ্ধেয় স্যার সাইদ ফেরদৌস স্যার এবং ক্যামেরার পিছনে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। চট্টগ্রাম জেলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। এবং আপনারা সবাই মহান স্বাধীনতা যে উদযাপন সেটি সুন্দরভাবে করছেন বলে বিশ্বাস করি। দেখুন, বাংলাদেশে ছাত্র রাজনীতির কালচার আগে থেকে যেমন ছিল, আপনারা দেখছেন ছাত্র রাজনীতি মানে হলো লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলো আপনারা দেখছেন। যে কোনো একটা কনস্ট্রাকশন কাজ হচ্ছে, সেই কনস্ট্রাকশন কাজ শুরু হওয়ার আগে
রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা গিয়ে সে যে পোস্টে হোক না কেন গিয়ে বলে আপনি এই কনস্ট্রাকশন কাজটা শুরু করবেন, যে আমাকে 5 থেকে 10% একটু কি করবেন, খুশি করবেন, তারপরে আপনি আপনার কাজটা শুরু করতে পারেন। এই যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছাত্র রাজনীতির নাম ব্যবহার করে একটা ঝালমুড়ির দোকানদারকেও তারা ছাড় দেয়নি। প্রতিদিন 50 টাকা 100 টাকা করে চাঁদা নিত, চাঁদাবাজি। এবং ধরুন কিশোর গ্যাং, যে ছোট ছোট বাচ্চা, আমার দাদার বয়সী, আমার বাবার বয়সী, তাদেরকে আমাকে সম্মান দিতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, দেখলে সালাম দিতে হবে। অন্য ধর্মের হলে সে অন্য ধর্মের যে নিয়ম কানুন আছে তাদেরকে সেগুলো দিয়ে সম্মান করতে হবে। কিন্তু তারা না, এই যে ছাত্র রাজনীতির দোহাই দিয়ে ছোট ছোট বাচ্চা ছেলেরা, স্কুল কলেজে পড়ুয়া বাচ্চা ছেলেরা কিশোর গ্যাং গড়ে উঠেছে, তাদের হাতে মাদক, তাদের হাতে অস্ত্রবাজি, আমরা এগুলো দেখেছি। কিন্তু এগুলো ছাত্র রাজনীতির কালচারের মধ্যেই পড়ে না। আমরা এই যে 24-এ ছাত্র জনতা অভ্যুত্থান, সেটা কিন্তু শুরু হচ্ছে 2018 সালে। 2018 সালে বর্তমানে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর, তিনি ছিলেন তৎকালীন সময়ে ডাকসুর ভিপি ছিলেন, কিন্তু ওই যে কোটা আন্দোলনের পরে আর কি ভিপি হলেন। তখন থেকে কিন্তু এই আন্দোলনটা শুরু। তো আস্তে আস্তে আপনি মানে একটা 4-5টা খুঁটিকে আস্তে আস্তে ধাক্কা দিতে 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 17 বছর সময় লাগলো। ফাইনাল 2024 সালে এসে আমরা কি পেলাম, এই যে স্বাধীনতাটুকু পেলাম। মানুষ কি পরিমাণ দমন, নিপীড়ন, নির্যাতনের মধ্যে ছিল, সেটা কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানের ঠিক 3টা-4টার দিকেই কিন্তু এর প্রতিফলনটা আপনি দেখলেন। কিন্তু সাধারণ মানুষ যে সাহসটি করে দেখাতে পারেনি, জেন জি কিন্তু সেটি করে দেখিয়েছে। অবশ্যই অবশ্যই পুরো জাতি, পুরো জেনারেশন মনে করত এই যে এখন উঠতি বয়সী ছেলেমেয়েরা না মোবাইলের মধ্যে ডুবে আছে, কিন্তু মোবাইলের মধ্যে ডুবে আছে হলো 10%, বাকি 90% যে দেশকে নিয়ে ভাবতো, একটা স্বৈরাচারকে উল্টিয়ে দিল, সেটি প্রতিফলন ঘটে। উনি কথাটি তো অসংখ্যবার শুনেছেন যে এই জেনারেশনের রাজনীতি সচেতনতা নেই, রাজনীতি তারা একটা অনীহা তৈরি হয়েছে রাজনীতির প্রতি। আমি এই কথাটার একদম বিপরীত। এই যে জেনারেশন আওয়ামী লীগের আমলে ছাত্র রাজনীতি মানুষ স্টুডেন্টরা মুখে বলতে ভয় পাইতো, কারণ ছাত্র রাজনীতি মানে হলো বড় ভাইয়ের আন্ডারে চলতে হতো, অস্ত্রবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজিগুলো করতে হতো, সেজন্য ভয় পেত। ওই জেনারেশনের ছাত্ররা বলতো কি, ভাই আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনি ছাত্র রাজনীতি এই যে এই বিষয়ে কতটুকু ভাবেন, ও বলতো ভাই প্লিজ আমাকে একটু মাফ করবেন, আমার পরিবার এগুলোকে সাপোর্ট করে না, উই হেট পলিটিক্স। কিন্তু এই যে 24 সালে ছাত্র জনতা অভ্যুত্থানের পর যখন স্বাধীনতা আসলো, তখন ছাত্ররা এখন বলতেছে উই হেট ডার্টি পলিটিক্স, নট উই হেট পলিটিক্স। আমরা রাজনীতিকে ঘৃণা করি না, ছাত্র রাজনীতি ঘৃণা করি না, আমরা নোংরা ছাত্র রাজনীতিকে ঘৃণা করি। এই যে ছাত্র রাজনীতি না থাকলে 52 সালে ভাষা আন্দোলন হতো না, 69-এর গণ অভ্যুত্থান হতো না, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেত না, 71-এর যে মুক্তিযুদ্ধ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম, 90 স্বৈরাচার পতনের আন্দোলন, এরশাদের পতনের আন্দোলন, কোনো সফলতা না। ইভেন এই 24 সালে ছাত্ররা এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেটা সফল হতো না। ধন্যবাদ জানাচ্ছি ইমন। অধ্যাপক সাইদ ফেরদৌস, একটি প্রশ্ন রেখে বিরতিতে যাই। যেমনটি আসলে ইমন বলছিল যে আমরা দীর্ঘদিন আসলে কেমন রাজনীতি দেখে বড় হয়েছি, সেই জায়গা থেকে রাজনীতির যে চিরাচরিত সংস্কৃতি, সেটার পরিবর্তন কি সম্ভব? প্রশ্নটি আপনার কাছে থাকছে, বিরতির পরে শেষ করব। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। এমন আমরা জানি যে আন্দোলন চলাকালীন সময় আপনি গ্রেপ্তার হয়েছিলেন এবং বিরতিতে আপনি বলছিলেন যে সেই সময়টা আপনাকে কতটা ভয়াবহ নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছিল, এবং আমার গুস বাম্পস হচ্ছিল রীতিমতো। দর্শকদের উদ্দেশ্যে যদি আরো একবার বলেন। দেখুন, আমরা গ্রেপ্তার হব, নির্যাতনের শিকার হব, গুলি খেয়ে মারা যাব, এই চিন্তাভাবনাগুলো করেই কিন্তু রাজপথে যেতাম। আমি যেদিন অ্যারেস্ট হই ঠিক আগের দিন রাতে ডিবি অফিসে ভাতের হোটেলে, ডিবি হারুনের ভাতের হোটেলে আমাদের 6 জন সেন্ট্রাল সমন্বয়ককে আটকে রেখে নির্যাতন করে বন্দুকের নলের সামনে একটা বিবৃতি পাঠ করালো যে আমরা সকল এই যে আমাদের আন্দোলন, সেই আন্দোলনটাকে আমরা স্থগিত করলাম। কিন্তু তখন আমাদের যে সার্জিস আলম আমাদের সমন্বয়ক এবং নুসরাত তাবাসসুম আপু, তারপরে আমাদের যে আসিফ ভাই, ওনারা কিন্তু ইশারার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে
সার্জিস আলম ভাই কী করতেছেন, এই যেভাবে জাস্ট এভাবে ধরে রাখছেন, তার মানে উনি আমাদেরকে বুঝিয়েছেন আমরা বন্দুকের নলের সামনে এটা পাঠ করছি। তারপরে নুসরাত তাবাসসুম আপু কী করলেন, উনি ওনার হাঁটুতে এভাবে 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 জাস্ট আঙ্গুলটা নাড়াচ্ছেন, বুঝছে এটা তার মানে এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, লিখে দিয়েছে লিখিত বক্তব্য। সো আমরা এখান থেকে বুঝতে পেরে পরদিন সকালে আমরা কর্মসূচি দিলাম যে চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে আমরা একটা কি করব, অবস্থান কর্মসূচি, প্রতিবাদ, যে কেন আটকে রাখা হলো, তাদেরকে মুক্তি চাই, এই যে জোরপূর্বক যে বিবৃতি সেটাকে আমরা প্রত্যাহার করি, মানি না, আমরা আন্দোলন চলে যাব। তখন আমি প্রোগ্রামে আসলাম, আসার পরে আমাকে কিছু বুঝে ওঠার আগেই গ্রেপ্তার করে ফেলে কোতোয়ালি থানায়, কোতোয়ালি থানার যে এসআইরা আছে তারা আমাকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পরে আমাকে প্রিজন ভ্যানে তুলে তালা মেরে দেয়। আমি একটু করে পানি খুঁজছিলাম যে আমাকে একটু পানি দেন, একটু গরম তো একটু পানি, বল যে তোদের মতো এরকম অরাজকতা যারা করে তাদেরকে পানি নেই, এখানে বসে থাকে। পরে আমি বসে না থেকে আমি যখন একটু করে মাথাটা উঁচু করলাম, প্রিজন ভ্যানের যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে না, সেখানে আমাকে একজন সাংবাদিক দেখলেন যমুনা টেলিভিশনের, উনি আমাকে এসে আমার সাক্ষাৎকারটা নিলেন। সেখানে আমি বক্তব্যটা যখন বললাম, ঠিক সেদিন আওয়ামী লীগের পেজ থেকে ওই বক্তব্যটাকে কাট করে যে আমাকে শিবির কর্মী বানিয়ে ট্যাগ দিল এবং বলল এটা গুজব, যে দেখুন শিবিরের কর্মীরা অ্যারেস্ট হওয়ার পরে গুজব ছড়ায়। এটা আওয়ামী লীগের পেজে এখন আছে, ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে আমাকে থানায় নিয়ে যায়, চেষ্টা করছিল যে ওই সময়ের আমাদের আন্দোলনের যারা ছাত্রী বোনেরা ছিল আর কি, অসামান্য সাহস, আমি তাদেরকে সেলুট জানাই, তারা প্রিজন ভ্যানটাকে যেতে দিচ্ছিল না। কেন আমার বাইকে নিয়ে যাবে? আজকে 1 তারিখ থেকে আন্দোলন হচ্ছে, আমরা কোনো অরাজকতা সহিংসতা করিনি, আমাদের হাতে কোনো বন্দুক নাই, জাস্ট প্রোটেক্ট করার জন্য একটা লাঠি, তারপরে কয়েকটা ইটের কঙ্কর, তাও কারো ডিল এদিকে মারলে যায় ওইদিকে। আমাদের তো প্র্যাকটিস নাই ছাত্রলীগদের মতো যে অ্যাকুরেট ডিল মারলে বরাবরই যাবে, প্র্যাকটিস আমাদের নাই। তো এই যে এগুলোর পরে এই যে তারপরে প্রিজন ভ্যানটা নিয়ে গেল থানায়, এবং রাতে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি মানে তোমাদেরকে না রাস্তায় ছেড়ে দিলেও তোমরা কথা বলো, প্রোগ্রাম করতে দিলে, আবার তোমাকে আমি অ্যারেস্ট করে প্রিজন ভ্যানে তুললাম, সেখানেও তুমি কথা বলো, তোমাদের বুকের পাটা কত? মানে এইভাবে আমাকে কি টর্চার করছিল। তো দেখেন, টর্চার, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এগুলো সহ্য করার মানসিকতা আমাদের যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের আছে বিদায় আজকের এই সফলতা আমি মনে করি। তো আজকে আমাদের কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, আমাদের প্রথমে কিন্তু এটা ছিল কোটা সংস্কার আন্দোলন, যে আমরা চাচ্ছি কোটাটা সংস্কার করুক, 56% কোটা কেন, এতগুলো কেন কোটা থাকবে, সেটা সংস্কার করে, সেটা আমরা চাচ্ছিলাম। এটা যে সরকার পতনে আন্দোলন রূপ দিবে সেটা কিন্তু আমরা প্রথমে ভাবি নাই। তখনই আমরা ভাবছি যখনই আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না ফ্যাসিস্ট হাসিনা সরকার, তখন বলেছিল যে আমরা 2-3 দিন একটু অপেক্ষা করি, আমরা শিক্ষকদের আন্দোলনগুলো দেখি, ছাত্র আন্দোলন করতেছে, এদের সাথে পরে বসবো, মানে খুব একদম মানে আমাদেরকে ছুটে ফেলেই দিচ্ছিল যে এরা আছে আন্দোলন করবে, সকালে যাবে, সকালে এসে দুপুরে যাবে, দুপুরে আসলে বিকেলে যাবে, বিকেলে আসলে রাতে যাবে। তো আমরা 2-3 দিন মানে আসতাম রোদের মধ্যে পুরে মিছিল করে স্লোগান দিয়ে চলে যেতাম, কিন্তু আউটপুট কোনো পাচ্ছিলাম না। আর এর ফলাফল কি হতে পারে পুরো জাতি কিন্তু দেখেছে। এবং সেই আলোচনায় আমরা ফিরবো, এবং আমরা জানি যে 4 দফা দাবিতে আমি শেষ করি প্লিজ। এই যে ওনার যে দাম্ভিকতা, অহংকার, অহমিকা, যে ছাত্রদের পুরো ছাত্র জাতিকে যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তাদেরকে রাজাকার বলা, এখান থেকে কিন্তু একটা অভ্যুত্থানের সৃষ্টি। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার সরকার। যখন এই স্লোগানটা 10 বছরের একটা ছেলের মুখ দিয়ে বের হয়, এই 10 বছরের যে শিক্ষার্থী, সে কিন্তু পৃথিবীতে যদি 60 বছর বাঁচে, সে আরও 50 বছর কিন্তু এই পৃথিবীতে আছে, এই দেশে আছে, সে কিন্তু কখনো আওয়ামী লীগের নাম শব্দটা আর কানে সে আর নিবে না, ভালোভাবে আর নিবে না। গণ অভ্যুত্থান হলো, এবার আপনারা গণহত্যার বিচারের দাবি তুলছেন, সেই আলোচনায় আমরা ফিরবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে অধ্যাপক সাইদ ফেরদৌস। যেমনটি আপনার কাছে প্রশ্ন ছিল যে রাজনীতির চিরাচরিত যে সংস্কৃতি আমরা দেখে বড় হয়েছি, আধিপত্য বিস্তার, ক্ষমতার দাপট, চাঁদাবাজি, সেই সংস্কৃতির পরিবর্তন কিভাবে সম্ভব? নিশ্চয়ই এটা একটা লম্বা প্রক্রিয়া, এটা তো রাতারাতি হবে না। এবং আমরা খুবই ভালো হলো যে আজকে একজন সমন্বয়কও এখানে আছেন, তার উপস্থিতিতে আমি কথাটা বলতেও চাই। আমরা এক ছাত্রলীগ বিদায় হয়েছে, তার বিনিময়ে তো আমরা আরেকটা নতুন ছাত্রলীগ দেখতে চাই না, ছাত্রলীগ ভার্সন 2 দেখতে চাই না। আমরা শুনতে চাই না যে ক্যাম্পাসের হলের ব্লকগুলো এখন আবার আন্দোলনকারীদের কেউ দখল করে নিচ্ছে, বা আন্দোলনের ফল তুলে নেওয়ার, মানে এটা যেন এটা একটা আন্দোলন হয়েছে, এবার
আমরা এতদিন বঞ্চিত ছিলাম, এবার আমাদেরকে দিতে হবে, এই মানসিকতার পরিবর্তন তো দরকার। তা আমার মনে হয় এটা একটা লম্বা প্রক্রিয়া। প্রথমত আপনার যেটা দরকার সেটা হচ্ছে প্রশাসন কেন সর্বত্র তো দলীয়করণ হয়েছে, সর্বত্র দলীয়করণ হয়েছে, এই দলীয়করণগুলো বন্ধ করতে হবে, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, আইনের শাসন আনতে হবে। আর রাজনীতিবিদদের তো শিক্ষা গ্রহণ করারই আছে। চোখের সামনে এত বড় দৃষ্টান্ত ঘটলো, তারপরে যদি রাজনীতিবিদরা এখান থেকে না শিক্ষা নেন, তারা যদি মনে করেন যে আগের নিয়মেই আবার চলবে, তাহলে তার চাইতে তো ভয়ঙ্কর কিছু হবে না। কেবল সমন্বয়কদের উদ্দেশ্যে আমাদের একটাই বলবার কথা, সেটা হচ্ছে ঐক্য এই মুহূর্তে খুব জরুরি। আন্দোলনকারীদের দিকে মানে আমরা আশা করবার আগে আপনারা আমাদেরকে আশাতীত একটা পরিবর্তন এনে দিয়েছেন বাংলাদেশে। আমরা আশা করবার আগে এই আন্দোলন প্রথমত ছিল একদল ছাত্রের কোটা সংস্কারের আন্দোলন, সেখান থেকে এটা হয়েছে ছাত্র জনতার আন্দোলন, জনতা সেখানে সামিল হয়েছে। একসময় আমরা এই আন্দোলনে বাইরে থেকে সমর্থন দিয়েছি, শেষ মুহূর্তে আমরা আন্দোলনের অংশে পরিণত হয়েছি। এই যে হলাম, একটা ঐক্য তৈরি হয়েছে। এখানে কোনো বাম ছিল না, এখানে কোনো ডান ছিল না, এখানে কোনো ছাত্র শিবির ছিল না, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, ছাত্র শিবির, ছাত্র দল, বাম ডান, সাধারণ শিক্ষার্থী, কোনো ভেদাভেদ ছিল না। মানুষ দলমত নির্বিশেষে ঐক্য তৈরি করেছে। একটা জাতির ক্রান্তি লগ্নে এইরকম ঐক্য কত জরুরি। এবং এই ঐক্যটা আমরা যদি আগামী বছর, কয়েকটা বছর যদি এইরকম ঐক্য না ধরে রাখতে পারি, আমরা যদি বিশ্বাস না করি যে এই দেশটা আমাদের সবার, আমরা যদি মনে করি যে না আমরা এত পার্সেন্ট মুসলমানের দেশ, এই দেশে হিন্দুদেরকে থাকতে হবে সেকেন্ডারি সিটিজেন হিসেবে, আমরা যদি মনে করি যে নারী পুরুষ হচ্ছে লিঙ্গ আর তৃতীয় লিঙ্গকে আমরা ফেলে দেবো পেছনে, আমরা যদি মনে করি যে এইটা হবে শুধু ঢাকা শহরের এলিটদের, হ্যাঁ, আর ওদেরকে আমরা ফেলে দেবো, আমরা যদি মনে করি মাদ্রাসা পড়ুয়ারা কেউ না, আর মাদ্রাসা পড়ুয়ারা এসে যদি মনে করে ইংলিশ মিডিয়াম হচ্ছে সমাজের পরগাছা, এভাবে তো হবে না। ধর্ম, বর্ণ, জাত, পাহাড় এবং বাঙালি, আমরা যদি মনে করি যে মূল ভূখণ্ডে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছি, পাহাড় হচ্ছে অন্য প্রসঙ্গ, এটা যদি আমরা ভাবি, পাহাড়ে সমতলে বিচারের শাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার প্রতিষ্ঠা করা, জাত, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে আমরা যদি একটা এই ঐক্য না তৈরি করতে পারি, ঐক্যটা তৈরি হয়েছে কিন্তু ঐক্যটা কিন্তু জোর করে হয় না, এটা অর্গানিক্যালি এই ঐক্যটা তৈরি হয়েছে। একটা মানুষের ক্ষোভ জমতে 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 কেউ সাহস করে প্রথম দাঁড়িয়েছে, প্রথম সাহস করে যে ছেলেটা দাঁড়িয়েছে, স্যার চেয়েছিল যে এরকম একটা ঐক্য হচ্ছে কিনা, এক্স্যাক্টলি যেই সাহস করে ধরেন প্রথম ছেলেটা দাঁড়িয়েছে, ধরেন এরকম করে যে বুক পেতে আবু সাইদ দাঁড়ালো, তখন আমরা কেউ দেখতে যাইনি যে আবু সাইদের রাজনৈতিক পরিচয় শিবির কি শিবির না। আওয়ামী লীগ তখন বারবার এটা বলতে চেয়েছে যে সে শিবির, মানুষ বলেছে তো কি হয়েছে, যেই সত্য কথাটা বলা দরকার যে শিবিরই হোক আর যেই হোক, মানে আপনি তো তাকে মারার এভাবে গুলি করার, এভাবে গুলি, শুধু তাই না, ব্যানার নাও থাকুক, কোনো মানুষকেই তো আপনি বিচারহীনভাবে মারতে পারেন। এই স্পিরিটটা যদি আমরা এখন তৈরি করেছি, এখন যদি আমরা ভাবি যে আমরা আন্দোলন তৈরি করেছি, বামপন্থীরা এত নগণ্য, তাদেরকে এত কিছু, তাদের এত কথা বলতে হবে কেন, আমরা ছেলেরা ছিলাম অগ্রভাগে, মেয়েদের এত কথা বলতে হবে কেন, এগুলো যদি আমরা করি, এর চাইতে বড় ভুল হবে না। আমার বিশ্বাস আছে যে সমন্বয়করা এই ঐক্যটা ধরে রাখার ব্যাপারে সর্বোচ্চ ছাড় দেবেন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন, এই যে নতুন প্রজন্ম আমাদের দেখাচ্ছে, সেই বাংলাদেশের এই বিজয়ের অর্জনকে ধরে রাখতে কি করণীয় প্রশ্ন থাকছে বিরতির পরে শেষ শুনবো। দর্শকদের শ্রোতার পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক সাইদ ফেরদৌস, যে আলোচনায় আমরা ছিলাম, বিজয়ের অর্জন সমুন্নত রাখতে কি করণীয়? হ্যাঁ, প্রথমত হচ্ছে মনে রাখতে হবে যে এই অর্জন খুবই প্রাথমিক, একদম শুরুর একদম বেসিক যেটা, সেটা কেবল শুরু হয়েছে। আরও অনেকগুলো অর্জন আমাদের সামনে আছে, একে একে আরও অনেকগুলো লক্ষ্য আমাদেরকে পূরণ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই সরকারের যেই কাজটা করার কথা, যেই সংস্কারটা করার কথা, দেশটাকে একটা লাইনচ্যুত হয়ে যাওয়া একটা গাড়িকে যেমন করে লাইনে ফিরিয়ে আনতে হয়, তাদেরকে সংস্কারের জন্যে পুরোপুরি সময় দিতে হবে এবং সহযোগিতা করতে হবে। এবং এই ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্যমত্য দরকার। বড় যে রাজনৈতিক শক্তিগুলো মাঠে আছে, আন্দোলনকারী যে পক্ষ মাঠে আছে, তাদের সবার একটা ঐক্য দরকার, যে এই ঐক্যের মধ্যে দিয়ে যে এই সরকারকে সংস্কারের জন্য আমরা পুরোপুরি সময় দেব। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে এই সরকার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সরকার, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এই কারণেই আমরা কিন্তু শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে যখন
অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেছিলাম অনেক আগে, সবাই দাবি করার আগে আমরা বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, তখন আমরা বলেছিলাম যে ছায়া সরকার। তো এখন আন্দোলনকারী যে পক্ষ, ঠিক আছে, দুজন শিক্ষার্থীদের মধ্যে থেকে দুজন উপদেষ্টা হয়েছে, কিছু যায় আসে না, বাকি যারা মাঠে আছে তারা কিন্তু ওয়াচডগ হিসেবে কাজ করবে, তারা কিন্তু সরকার ভুল হলে সরকারকে শুধরে দেবে। এখানে তো হিংসা বিদ্বেষের কিছু নেই, এখানে তো আওয়ামী লীগ বিএনপি সেই পুরনো মারামারি না, এখানে হচ্ছে আমাদেরই অংশ তারা ওখানে আছে, কিন্তু তারা যদি ভুল করে, তাদের জন্য যদি আরও বেটার কোনো কিছু সাজেস্ট করার থাকে তাহলে আমাদের সেই কাজটা করতে হবে। তাহলে একই সাথে সরকারকে একটা জবাবদিহিতার মধ্যে রাখার জন্য একটা ছায়া সরকার এবং কতগুলো বেসিক, একটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা এক্ষুনি, আর একটু মধ্যমেয়াদী যদি বলেন তাহলে অর্থনৈতিক সংস্কার, হ্যাঁ অর্থনৈতিক সংস্কার এবং আস্তে আস্তে প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা। অবশ্যই প্রধান উপদেষ্টা যেগুলো বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো মৌলিক কতগুলো বড় বড় খাত, সেগুলোকে ঠিক করা এবং এগুলো করতে করতে কালক্রমে মানুষের মধ্যে সেই আস্থা তৈরি করা যে এখন আমরা আবার হয়তো গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি এবং নির্বাচন, এবং সেই রাজনৈতিক দলগুলোকে আস্থা এনে এই সরকারের জন্য সত্যি এটা অনেক বড় চ্যালেঞ্জ। আমার খারাপও লাগে, ধরেন এটা ভাবলে উনি যদিও পুরোপুরি ডক্টর ইউনূস 84 বছর বয়স, তো দেখলেও মনে হয় না কত সুন্দর, কিন্তু সত্যি সত্যি এগুলো তো আসলে মানে তাদের ঘাড়ে কত বড় দায়িত্ব, হ্যাঁ, এবং এই আমাদের 25-26 বছরের নাহিদ কিংবা আসিফের ঘাড়েই কত বড় দায়িত্ব। তো যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তাদের উপরেই দায়িত্ব, তাদেরকে মানুষ যে আস্থা নিয়ে, যে বিশ্বাস নিয়ে তাদেরকে ওই চেয়ারে বসিয়েছে, তাদের কর্তব্য হচ্ছে রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নিয়ে আসা, জনগণকে আস্থার মধ্যে নিয়ে এসে যেই সংস্কার কর্মসূচি তারা হাতে নিয়েছেন একেবারে সেটাকে পুঙ্খানুপুঙ্খ যতদূর বাস্তবায়ন করে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক সাইদ ফেরদৌস। ইমন, 4 দফা দাবির কথা আমরা বলছিলাম, রেজিস্ট্যান্স উইক পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই জায়গা থেকে আজ দেখলাম যে চট্টগ্রামে হত্যা মামলা দায়ের হলো সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে। গণহত্যা বিচারের যে দাবি রাখছেন আপনারা, সেই প্রক্রিয়া কি এগিয়ে যাচ্ছে মনে করেন? অবশ্যই সেই প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, আমাদের একটু সময় দিতে হবে। আমরা সকল লিস্ট এটা একদম একেবারে যারা অস্ত্রবাজি করছে ছাত্রদের উপর, একদম প্রকাশ্যে অস্ত্র দিয়ে আমাদের উপর গুলি চালাচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করছি এবং আইনের সহায়তা আমরা ধীরে ধীরে নিব। আজকে চট্টগ্রামে আমাদের তো চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম, সে আমার পাশেই কিন্তু ছুরিকাঘাতে নিহত হলো। তাকে আমরা ধরাধরি করে রিকশায় তুললাম, মেডিকেলে নিয়ে গেলাম, সেখানে মারা গেল। এইগুলো দেখলে না, মানে আপনি ওই আন্দোলন থেকে পিছনে যাওয়ার কথা কখনো কল্পনাই করতে পারেন না। সামনে মুভ করতে হবে আমাদের, যে কোনোভাবে যা হবে হবে, সামনে আমরা মুভ করব, কোনো পিছনে যাওয়ার আর সুযোগ নেই। এই যে এই স্টেটমেন্ট আমরা জনগণকে দিতে পারছি বিধে জনগণ আমাদের সাথে নামছিল আর কি। তো আজকে চট্টগ্রামে প্রথমেই একটা মামলা হলো, এই যে সেই মামলার ওই যে শহীদ তানবীর, তার চাচা মোহাম্মদ পারভেজ আজকে যে চান্দগাঁও থানায় একটা কী করলো, মামলা করলো। এই মামলাটা আরও ধীরে ধীরে আমাদের সকল যারা শহীদ হলেন তাদের পরিবারও এই যে হত্যাকাণ্ড সংগঠিত করছে তাদের বিরুদ্ধে মামলা করবে। এই মামলার প্রধান আসামি হলো ফেসিস্ট হাসিনা এবং সাবেক ফেসিস্ট হাসিনার উত্তরসূরি শিক্ষামন্ত্রী নৌফেল এই মামলার। এখন আমরা যে 4 দফা দাবি নিয়ে রেজিস্ট্যান্স উইক পালন করছি, সেই 4 দফা দাবিগুলোর মধ্যে প্রথম হলো ফেসিস্ট হাসিনার বিচার সেটা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে করা। উনি ফেসিবাদী ব্যবস্থা দিয়ে কিন্তু ওই পুরো প্রক্রিয়াটাকে উনি নিয়ন্ত্রণ করছেন। 2 নম্বর, সংখ্যালঘুদের উপর হামলা করে যারা আমাদের যে স্বাধীনতার অর্জন সেটাকে বিনষ্ট করার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। 3 নম্বর, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার উপর হামলা করছে সরাসরি তাদেরকে বৈধতা দিয়েছে, প্রশাসন এবং বিচার বিভাগের মধ্যে যারা এই হামলাকে বৈধতা দিল তাদেরকে চিহ্নিত করে ওই পদ থেকে দ্রুত অপসারণ। এবং সর্বোপরি এই 17 বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা প্রশাসন এবং বিচার বিভাগে যোগ্যতা থাকা সত্ত্বেও স্থান পায়নি তাদেরকে আমরা ওই স্থানে নিয়ে আসার চেষ্টা করছি। এখন সেই প্রকাশ আমাদেরও থাকবে। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইমন, ধন্যবাদ জানাচ্ছি সাইদ ফেরদৌস। 30 সেকেন্ডে শেষ করতে হবে। 30 সেকেন্ড শেষ করছি। আপনি যদি আমাকে বলেন এই আন্দোলনের তিক্ত অভিজ্ঞতা কি, এই আন্দোলনের তিক্ত অভিজ্ঞতা হলো শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, পানি লাগবে, পানি ভাই পানি লাগবে, শহীদ আবু সাইদ সহ 1500+ হত্যাকাণ্ড সংঘটিত হলো, সেটা আমার জন্য তিক্ত অভিজ্ঞতা। আর যদি আপনি আমাকে বলেন এই আন্দোলনের মুগ্ধ অভিজ্ঞতা কি, সেটি হলো 17 বছর ফেসিবাদী এই যে একটা ব্যবস্থা এবং একটা চেয়ার, সেটি আসলে সবচেয়ে বড় অর্জন। আবার ধন্যবাদ জানাচ্ছি দর্শক, এবং সেজন্য কিন্তু আজকের আয়োজন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।